আসসালামু আলাইকুম, স্বাগতম স্কলারের আরো একটি ক্লাসে। তো এই ক্লাসে আমরা কুলম্বের সূত্র রিলেটেড ম্যাথ কিছু সলভ করব আর কি। তো গত ভিডিওতে আমরা কুলম্বের সূত্রর বেসিক যত কিছু যা কিছু দরকার ছিল, যে টাইপের সূত্র দরকার ছিল সেগুলো সবকিছুই দেখে আসছিলাম। তো দেখি প্রথম ম্যাথটা কি হতে পারে। ম্যাথ নাম্বার 1, +4 কুলম্ব আধান বিশিষ্ট দুটি গোলককে 0.01 মিটার দূরে রাখা হয়েছে। 0.01 মিটার দূরে রাখা হয়েছে। প্রথম প্রশ্ন, চার্জ দুটির মধ্যবর্তী বলের মান কত? তো প্রশ্নটা যদি চিত্র আকারে আঁকি তাহলে এরকম হয় যে +4 কুলম্ব মানের একটা চার্জ, ধরি একটা +4 কুলম্ব মানের চার্জ। তো সেটা কি বলছে যে +4 কুলম্ব আধান বিশিষ্ট দুটি গোলক, মানে দুইটা গোলক যা দুইটার ভিতরে এই +4 কুলম্ব চার্জ রয়েছে। চার্জ বা আধান, ইংলিশে চার্জ, বাংলায় আধান। তো বলছে যে 0.01 মিটার দূরত্বে রাখা হয়েছে। এর মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে 0.01 মিটার। তারপরে বলছে কি যে চার্জ দুটির মধ্যবর্তী বলের মান কত? তো আমরা কুলম্বের সূত্র থেকে দেখে আসছিলাম যে দুইটা চার্জ যদি একটা হয় Q1, ধরলাম এটা Q1 আর এটা হচ্ছে Q2। সো দুইটা চার্জ যদি Q1 Q2 হয় তাহলে তাদের মধ্যবর্তী বলের মান হয় F = 1/4 পাই এপসাইলন নট Q1 × Q2 ডিভাইডেড বাই দুইটার মধ্যবর্তী দূরত্ব আর স্কয়ার। তো এতটুকু ক্যালকুলেট করলে অর্থাৎ 1/4 পাই এপসাইলন নট এর মান হচ্ছে 8.854 × 10⁻⁻12 ইনটু Q1 হচ্ছে 4, Q2 4, তারপরে দুইটার মধ্যবর্তী দূরত্ব 0.01 তার উপর স্কয়ার। সো এটা ক্যালকুলেট করলে আছে 1.44 × 10⁻15 × 10⁻15 নিউটন। অর্থাৎ দুইটা গোলকে যদি যথাক্রমে 4 কুলম্ব আর একটা তো যদি +4 কুলম্ব চার্জ দেওয়া হয় তাহলে এই দুইটার মধ্যবর্তী বলের মান হবে এইটা 1.44 × 10⁻15 নিউটন। এখন কথা হচ্ছে বল কিন্তু ভেক্টর রাশি, শুধুমাত্র মান বের করে রাখলে কিন্তু ভুল হবে। তো এই বলের দিকটা কোন দিকে হবে? তো এই বলের দিক নির্ণয় করার জন্য আমরা কিন্তু যে কোনো একটা বল নিয়ে চিন্তা করব। কারণ দেখো যে এই দুইটা আছে, গোলক আছে। তো এই গোলকের উপরে যে বলটা প্রযুক্ত হবে দুইটা কিন্তু একটা আরেকটাকে বিকর্ষণ করবে, যেহেতু দুইটা সমানভাবে চার্জ। তাহলে এই গোলকটার উপর যদি বল চিন্তা করি তাহলে দিক হবে এদিকে, কিন্তু যদি এই গোলকটার উপরে বল চিন্তা করি তাহলে দিকটা হবে ঠিক এইদিকে। এখন প্রশ্নে যদি বলে দেয় যে হ্যাঁ কোন গোলকের উপরে বলের দিক নির্ণয় করতে হবে, তখন আমরা দেখাই দিব যে যে গোলক বলবে ঠিক ঠিক তার বিপরীত দিকে হবে দিকটা। গেল। পরের প্রশ্ন, যে উদ্দীপক ওইটাই যে +4 কুলম্ব আধান বিশিষ্ট দুটি গোলক 0.01 মিটার দূরত্বে রাখা হয়েছে। তারপরে 2 নাম্বার প্রশ্ন বলছে যে একটি 4 কুলম্ব চার্জের পরিবর্তে -4 কুলম্ব চার্জ স্থাপন করা হলে চার্জের মধ্যবর্তী স্থির তড়িৎ বলের মান পূর্বে সমান, বেশি না কম হবে? অর্থাৎ 2 নাম্বার এটা যে একটা গোলকে 4 কুলম্ব চার্জ ছিল, ওটা 4 কুলম্বই ছিল, বাট আরেকটা গোলকে -4 কুলম্ব চার্জ দেওয়া হয়েছে। তো তারপরে বলছে কি যে চার্জের মধ্যকার স্থির বলের মান পূর্বের সমান, বেশি নাকি কম হবে? তো খেয়াল করো যে সূত্রটা কি ছিল, F = 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। এখানে কিন্তু আমরা কোথাও প্লাস অথবা মাইনাস ইউজ করি না, Q1 Q2 ডাইরেক্ট বসাই দিয়েছিলাম গা। এখন এখানেও Q1 Q2 যদি ডাইরেক্ট 4 × 4 বসাই তাহলে কি আসবে? অ্যানসার পুরো সেমই আসবে। এতটুকু ক্যালকুলেট করলে আসবে 9 × 10⁻9, আর এখানে হবে কি 4 × 4 ডিভাইডেড বাই 0.01। মধ্যবর্তী দূরত্ব কিন্তু চেঞ্জ করা হয় না। সো এটাও ক্যালকুলেট করলে সেম ভ্যালু আসবে 1.44 × 10⁻15 নিউটন। কিন্তু দিকটা জাস্ট ভিন্ন হবে। যদি এই বলের ক্ষেত্রে চিন্তা করি তাহলে দিকটা কোন দিকে হবে? এদিকে হবে। আর এই বলের ক্ষেত্রে চিন্তা করলে দিকটা হবে ঠিক এদিকে। অর্থাৎ আগে ছিল দিক ওই দিকে এদিকে, বাট এখন কি হয়ে গেছে? ভিতরের দিকে হয়ে গেছে। অর্থাৎ জাস্ট দিকটা উল্টে যাবে, বাকি মানটা সেম থাকবে। পরের প্রশ্ন, যে দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব 1/3 গুণ করলে এদের মধ্যকার বর্তমান তড়িৎ বল পূর্বে কত গুণ হবে? 2 নাম্বার, দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব 1/3 গুণ করলে
এদের মধ্যকার বর্তমান তড়িৎ বল পূর্বের কত গুণ হবে? পূর্বের কত গুণ হবে? অর্থাৎ ধরো এখানে কিন্তু চার্জের মান ডিফাইন করে দেয় না, তো ধরি এই একটা গোলক বা এই একটা বস্তু যাতে Q1 পরিমাণ চার্জ আছে, এই আরেকটা বস্তু যাতে Q2 পরিমাণ চার্জ আছে, আর এদের মধ্যবর্তী দূরত্ব প্রথমে দেওয়া নাই, সো আমরা কিছু একটা ধরে নেব। আমরা সায়েন্সের স্টুডেন্ট, কিছু যদি না জানি তাহলে ধরে নেব। সো এটা হচ্ছে Q1 Q2 এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। তো যদি এই দুইটার মধ্যবর্তী বলটা বের করি তাহলে কত আছে? 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। এখানে খেয়াল করো কোনো কিছুই পরিবর্তিত হচ্ছে না, পরিবর্তিত হচ্ছে কি শুধু দুইটার মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ 1/3 করে দেওয়া হয়েছে, মানে 3/1 মানে ধরে নাও এরকম একটা দূরত্বে নিয়ে আসছে, আর এই দূরত্বটা হচ্ছে 1/3 অর্থাৎ এরকম যে R ডিভাইডেড বাই 3 করে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে মধ্যবর্তী বল পূর্বের কত গুণ হবে? তো দেখি, ধরে নিই প্রথমে F1, এটা ছিল F1, এখন জাস্ট F2 টাকে বের করব। F2 ইকুয়াল টু কত হবে? 1/4πε0 Q1 Q2 কোনো কিছু চেঞ্জ হয় না, চেঞ্জ হয়েছে কি শুধুমাত্র R টা, R এর জায়গাতে R/3 টা টোটালটার উপর স্কয়ার, যেহেতু এখানে R স্কয়ার, সো R এর জায়গাতে জাস্ট R/3 গেল। এখন বলছে কি পূর্বের কত গুণ হয়েছে, পূর্বের কত গুণ, অর্থাৎ F2 ইকুয়াল টু যদি আরেকটু এটাকে সাজিয়ে লিখি তাহলে এরকম আছে না, 1/4πε0 নিচে 3 আছে, তার উপরে স্কয়ার আছে, তার মানে কি নিচেরটা উপরে যাবে, উপরে কত যাবে 9 ইনটু Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ারটা নিচেই থাকবে। তো খেয়াল করো এই যে এই জায়গাটুকু আছে, এতটুকু কিন্তু আমাদের F1, তার মানে আমরা বলতে পারি যে F2 ইকুয়াল টু 9 F1, তার মানে পূর্বের 9 গুণ হয়ে যাবে। গেল পরের প্রশ্ন 3 নাম্বার। দুটি সমধর্মী চার্জের পরিমাণ দ্বিতীয়টি, দুটি সমধর্মী চার্জের পরিমাণ দ্বিতীয়টি হলো প্রথমটির 4 গুণ, প্রথমটির 4 গুণ। তারপরে বলছে যে চার্জ দ্বয় বায়ুতে 1 মিটার ব্যবধানে থেকে 1 মিটার ব্যবধানে থেকে পরস্পরকে 800 mg ওজনের বলে বিকর্ষণ করে, থেকে পরস্পরকে 800 mg ওজনের বলে বিকর্ষণ করে, তারপর বলছে কি যে চার্জ দ্বয়ের পরিমাণ নির্ণয় করো। একদম ইজি ম্যাথ, একটু খেয়াল করো যে দুটি সমধর্মী চার্জ, অর্থাৎ একটা যদি পজিটিভ হয় আর একটা হবে কত পজিটিভ, একটা যদি নেগেটিভ হয় আর একটা হবে নেগেটিভ। তো বলছে দুটি সমধর্মী চার্জের পরিমাণ দ্বিতীয়টি হলো প্রথমটির 4 গুণ, অর্থাৎ ধরি এটা হচ্ছে প্রথমটাতে যদি কিউ পরিমাণ চার্জ থাকে, পরেরটাতে কত থাকবে 4q পরিমাণ, ঠিক আছে। তারপরে বলছে কি যে চার্জ দ্বয় বায়ুতে 1 মিটার ব্যবধানে থেকে, ধরি এই যে মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে 1 মিটার, তো বলছে কি 1 মিটার ব্যবধানে থেকে পরস্পরকে 800 mg ওজনের বলে, 800 mg, F ইকুয়াল টু কি mg, ওটা এখানে বুঝাইছে যে এখানে বলের মানটা ওজন হিসেবে দেওয়া আছে, অর্থাৎ F ইকুয়াল টু mg অলরেডি করাই আছে। সো এখানে কত দেওয়া আছে 800 mg অর্থাৎ মিলিগ্রাম। সো মিলি অর্থাৎ মিলি অর্থ কি 10 টু দি পাওয়ার -3, আর গ্রামটাকে আবার যদি কেজিতে নিয়ে যায় তাহলে আরেকটা 10 টু দি পাওয়ার -3 আছে, তাহলে আলটিমেটলি কত আসবে 800 ইনটু 10 টু দি পাওয়ার -6। এটাকে আবার এমন লিখতে পারো যে দুইটা জিরো বাদ দিব, তাহলে 8 ইনটু 10 টু দি পাওয়ার -4 হিসেবে রাখবো, সেটাও চাইলে রাখতে পারো। এটাকে ওই যে mg-টাকে আছে, mg-টাকে আমরা নিউটন হিসেবেও লিখতে পারি, তাহলে F ইকুয়াল টু কত পাইলাম এটা, আর এদের কি কিউ একটার মান হচ্ছে কিউ আর একটার মান হচ্ছে 4q, মধ্যবর্তী দূরত্ব 1 মিটার, মোটামুটি সবই দেওয়া আছে, জাস্ট সূত্রে মান বসাইলে অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে দেখি যে আমরা জানি F ইকুয়াল টু 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, ওই যে 1/4πε0 অতটুকুকে ক্যালকুলেট করলে এই মানটা আছে, ইনটু Q1 হচ্ছে Q, Q2 হচ্ছে 4q ডিভাইডেড বাই দুইটার মধ্যবর্তী দূরত্ব 1 স্কয়ার। আর F এর মান কত পাইলাম? F এর মান পাইছিলাম 8 ইনটু 10 টু দি পাওয়ার -4। সো এখান থেকে Q যদি ক্যালকুলেট করি
কিউ ক্যালকুলেট করলে আসবে। তাহলে দেখি প্রশ্নটা এরকম যে দুটি সমধর্মী চার্জের পরিমাণ দ্বিতীয়টি হলো প্রথমটির 4 গুণ, অর্থাৎ একটা যদি কিউ হয় তাহলে আরেকটা কত হবে 4 কিউ। দুইটার মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। তো বলছে চার্জ দ্বয় বায়ুতে 1 মিটার ব্যবধানে থেকে পরস্পরকে 800 মিলিগ্রাম ওজনের বলে বিকর্ষণ করে, অর্থাৎ এফ ইকুয়াল টু কত হবে 800 ইন্টু মিলি অর্থাৎ 10⁻³ গ্রামকে কেজিতে নিতে গেলে আবার 10⁻³ আর এটা মিলিগ্রাম হিসেবে আছে। সো এটাকে যখনই আমরা বলে কনভার্ট করব অর্থাৎ ওজনে কনভার্ট করব তখন 9.8 দিয়ে গুণ দিব। দেন এতটুকু ক্যালকুলেট করলে আসবে, এটাকে পরে ক্যালকুলেট করা যাবে। এখন দেখি যে আমরা কি জানি F = 1/4πε0, এতটুকু ক্যালকুলেট করলে আসে 9 × 10⁹ ইনটু Q1 কত Q2 কত 4Q, সো Q × 4Q, দুইটার মধ্যবর্তী দূরত্ব 1 তার উপর স্কয়ার। সো মোটামুটি সবই পেয়ে গেছি গা। এখানে F এর জায়গাতে এটা বসাই দিব 800 × 10⁻⁻6 × 9.8 ইনটু 9 × 10⁹ এখানে হবে 4Q স্কয়ার আর এখানে 1টা না লিখলেও হয় ইনটু 4Q স্কয়ার। এখান থেকে Q ক্যালকুলেট করলে আসবে 4.66 × 10⁻⁷, 4.66 × 10⁻⁷ কুলম্ব। তাহলে Q কত এইটা, আর আরেকটা চার্জ কত হবে 4 ইনটু এটা, তারপরে ক্যালকুলেট করলে যেটা আসবে সেটা হবে অ্যানসার। সো পরের প্রশ্ন দেখি, দুইটি একই রকমের ক্ষুদ্র ধাতব বলে যথাক্রমে 3 ন্যানোকুলম্ব এবং -12 ন্যানোকুলম্ব আধান আছে। +3 ন্যানোকুলম্ব এবং -12 ন্যানোকুলম্ব আধান আছে। তারপরে বলছে বায়ুতে 3 সেন্টিমিটার ব্যবধানে এদের মধ্যবর্তী বল কত হবে। তারপরে বলছে কি যে বল দুইটিকে পরস্পরের সাথে স্পর্শ করে পুনরায় 3 সেন্টিমিটার ব্যবধানে রাখলে এদের মধ্যবর্তী বল কত হবে। আচ্ছা, তো এই ম্যাটের দুইটা পার্ট, একটা হচ্ছে প্রথমে দুইটার ভিতরে ভিন্ন ভিন্ন রকমের চার্জ ছিল, একটা হচ্ছে +3 ন্যানোকুলম্ব আর একটা হচ্ছে -12 ন্যানোকুলম্ব চার্জ ছিল। তো বলছে যে যখন একটার ভিতরে +3 আর একটার ভিতরে একটার ভিতরে +3 ন্যানোকুলম্ব আর একটার ভিতরে -12 ন্যানোকুলম্ব চার্জ ছিল, তখন এদের মধ্যবর্তী বল কত হবে। আর একটা কি চাইছে যে দুইটাকে আবার স্পর্শ করানো হবে, তারপরে চার্জ বিনিময় হবে, কিছুটা ক্যান্সেল আউট হবে, তারপরে আবার মধ্যবর্তী বলের মানটা কত হবে। তো দেখি প্রথম ক্ষেত্রে F = আচ্ছা, প্রথম ক্ষেত্রে দেখি একটু চিত্রটা বোঝার চেষ্টা করি যে একটার ভিতরে আছে +3 ন্যানোকুলম্ব আর একটার ভিতরে আছে -12 ন্যানোকুলম্ব। ন্যানো অর্থ যখনই ন্যানো দেখবো তখন 10⁻³ করে দেবো, ওটা ম্যাথের ভিতরে দেখছি আমরা। আর দুইটার মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে 3 সেন্টিমিটার। হ্যাঁ, 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটারকে যদি মিটারে নিই তাহলে 3/100 অর্থাৎ হবে 0.03। সো সূত্রে সবকিছু বসাই দিলে অ্যান্সার চলে আসে F = 1/4πε0 Q1 Q2 / R² এতটুকু ক্যালকুলেট করলে আসবে 9 × 10⁹ ইনটু Q1 হচ্ছে +3 × 10⁻⁹ যেহেতু ন্যানোকুলম্ব, আর Q2 হচ্ছে কত -12 × 10⁻⁹, আর নিচে আছে কত 0.03। খেয়াল করো আমি কিন্তু এখানে প্লাস অথবা মাইনাস কোনোটাই নেই নাই, কারণ কি এদের মধ্যবর্তী আমি জাস্ট বলের মানটা বের করছি। আমরা তো বুঝতে পারবো, মানে দেখলেই তো বোঝা যায় যেহেতু একটা প্লাস আর একটা মাইনাস, সেহেতু দুইটা একটা আর একটাকে ভিতরের দিকে আকর্ষণ করবে, সেহেতু দিকটা এখানে ম্যান্ডেটরি না। সো এতটুকু ক্যালকুলেট করলে আসবে 3.6 × 10⁻⁴ × 10⁻⁴ নিউটন, অর্থাৎ একটা +3 ন্যানোকুলম্ব চার্জ আর একটা -3 ন্যানোকুলম্ব চার্জ পরস্পর যদি 0.03 মিটার দূরত্বে, এটা
মিটার দূরত্বে অবস্থান করে তাহলে পরস্পরকে এই 3.6 × 10⁻⁴ নিউটন বলে একটা আরেকটাকে আকর্ষণ করবে। গেল। এই ম্যাথের পরের পার্টটা দেখি। দ্বিতীয় ক্ষেত্রে বলছে কি যে এই একটা ছিল 3 ন্যানো কুলম্ব আর একটা ছিল -12 ন্যানো কুলম্বের গোলক। সো দুইটাকে একটা আরেকটাকে স্পর্শ করানো হয়েছে। এখন স্পর্শ করানোর পর কি হবে? আমরা জানি যে একটার ভিতরে পজিটিভ চার্জ থাকবে। এটাকে যদি আরেকটু বড় বড় করে আঁকার ট্রাই করি তাহলে খেয়াল করো যে এটা হচ্ছে সেই +3 ন্যানো কুলম্বের গোলক, আর ধরি এটা হচ্ছে সেই -12 ন্যানো কুলম্বের গোলক। এখন প্লাস চার্জ মানে কি? প্লাস চার্জ মানে ইলেকট্রনের ঘাটতি, মানে ইলেকট্রন কিছুটা কম থাকবে। সো ধরি এখানে 3টা প্লাস চার্জ আছে আর এখানে -12 ন্যানো কুলম্ব। তো এখানে ধরি এটা জাস্ট বোঝার জন্য, 3টাই থাকবে এমন কথা না। এখানে কিন্তু ন্যানো কুলম্ব বলতে ন্যানো কুলম্ব হইলেও কিন্তু অনেকগুলো থাকে। মানে 1 কুলম্ব চার্জের ভিতরে কতগুলো ইলেকট্রন থাকে দেখি। 1 কুলম্ব চার্জের ভিতরে কতটি ইলেকট্রন থাকতে পারে? আদার্স পেজে, অন্য পেজে যাই। প্রশ্ন, জাস্ট 1 কুলম্ব চার্জের ভিতরে কতটি ইলেকট্রন থাকে? তো এটার উত্তর বের করা একদম ইজি। এটা আমরা জাস্ট ঐকিক নিয়মে বের করে ফেলতে পারি। কেমন? যে দেখো 1.6 × 10⁻⁻19 কুলম্ব চার্জ থাকে একটি ইলেকট্রনে। তাহলে 1 কুলম্ব চার্জ থাকবে 1/1.6 × 10⁻⁻19 টি। এটা ক্যালকুলেট করলে আছে 6.25 × 10⁻18 টি। তাহলে মাত্র জাস্ট 1 কুলম্ব চার্জের ভিতরে এই হিউজ পরিমাণে ইলেকট্রন থাকতে পারে। সো এই জায়গায় আমি জাস্ট বোঝার সুবিধার্থে জাস্ট 3টা আঁকছি যে হ্যাঁ 3টা পজিটিভ চার্জ এখানে বিদ্যমান আছে। পজিটিভ চার্জ মানে কি? 3টা ইলেকট্রনের ঘাটতি রয়েছে। আর এখানে ধরে নিলাম 12টা নেগেটিভ চার্জ আছে। 3 4 5 6 7 8 9 10 11 12 12টা আছে। তো সো দুইটাকে যখন একটা আরেকটাকে স্পর্শ করাবো, যে ধরে এটাকে এটার সাথে স্পর্শ করা হলো, তখন কি আর এই চার্জ থাকবে? তখন কিন্তু আর এই চার্জ থাকবে না। তখন এই চার্জগুলো পরিবর্তিত হয়ে যাবে। পরিবর্তিত হয়ে কি হবে? এই যে এই চার্জগুলা, এই নেগেটিভ চার্জগুলা এর কাছে চলে আসবে। এর কাছে এসে ক্যান্সেল আউট হবে। এই নেগেটিভ চার্জ এসে ক্যান্সেল আউট হবে। এই নেগেটিভ চার্জ এসে ক্যান্সেল আউট হবে। দেন আলটিমেটলি গেছে কয়টা আছে? 9টা থাকার কথা। 3 3 6 7 8 একটা মিসিং। হ্যাঁ, তো আলটিমেটলি তারপরে কয়টা থাকবে? জাস্ট 9টা বাকি থাকবে। সো 9টা শুধু কি এই 9টা এতে থাকবে? না, আসলে এতে থাকবে না। যেহেতু দুইটা ধাতব গোলক সেহেতু এইখানে চার্জের একটা প্রেসার ক্রিয়েট হবে। আমরা কিন্তু জানি যে মাইনাস চার্জকে পরস্পরকে বিকর্ষণ করে। সো এই মাইনাস চার্জগুলো বিকর্ষণ করে এর অর্ধেক চার্জগুলো এর কাছে পাঠিয়ে দেবে। এই প্লাস চার্জগুলো তো ওই ক্যান্সেল আউট হবে, প্লাস এইখান থেকে মোটামুটি 4.5 কুলম্ব চার্জ এখানে নিয়ে চলে আসবে। আর এখানে বাকি যেহেতু নেগেটিভ চার্জ সেহেতু -4.5 কুলম্ব চার্জ এখানে থাকবে। সো এই যে থাকলো। এর পরে আবার এটাকে আবার আগের মতো সেই 0.03 মিটার দূরত্বে স্থাপন করা হয়েছে। সো তারপরে বলছে যে তারপরে আবার ওই বলের মান কত হবে? এটাকে আবার ছোট বানাই ফেলি। সো দ্বিতীয় ক্ষেত্রে স্পর্শ করানোর পর চার্জের পরিমাণ ইকুয়াল টু 3 - 12 ন্যানো কুলম্ব ডিভাইডেড বাই 2, অর্থাৎ দুইটার গড় হবে জাস্ট। সো -4.5 ন্যানো কুলম্ব। সো দ্বিতীয় ক্ষেত্রে F2 ইকুয়াল টু হবে 1/4πε0, অর্থাৎ 9 × 10⁻9 Q1 Q2 দুইটাই হচ্ছে 4.5 ন্যানো কুলম্ব। ন্যানো অর্থাৎ 10⁻19 10⁻9 না, তার উপর স্কয়ার ডিভাইডেড বাই দুইটার মধ্যবর্তী দূরত্ব 0.03 তার উপর স্কয়ার। সো এটা ক্যালকুলেট করলে আসবে 2.02 × 10⁻⁴, 2.02 × 10⁻⁴ নিউটন। ঠিক আছে? সো এটাই হবে পরেরটার অ্যান্সার। গেল।
পরের প্রশ্ন যে এটা হচ্ছে কুয়েট 17-18 আর বুয়েট 12-13 প্রশ্ন। আমার টাফ না, জাস্ট একটু পিথাগোরাস খাটাতে হবে আর একটু মাথা খাটাতে হবে, তাইলেই আনসার বের হয়ে আসবে। তো দেখি ম্যাথটা এরকম যে দুইটি শোলা বলের প্রত্যেকটির ভর 1 গ্রাম, 1 গ্রাম এবং 80 সেন্টিমিটার দৈর্ঘ্যের সিল্কের সুতা দ্বারা 80 সেন্টিমিটার দৈর্ঘ্যের সিল্কের সুতা দ্বারা একই বিন্দু থেকে ঝুলন্ত, তারপর বলছে এরা সমভাবে আহিত এবং একে অন্যকে 4 সেন্টিমিটার দূরত্বে বিকর্ষণ করে। তারপর বলছে প্রত্যেকটি বলের উপর আধানের পরিমাণ কত? আধানের পরিমাণ কত? তো দেখি এটা চিত্র দিয়ে একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, এটা বুয়েট 12-13 আর কুয়েট 17-18 প্রশ্ন। ঠিক আছে, তো দেখি প্রশ্নটা আগে চিত্র দিয়ে বোঝার চেষ্টা করি যে দুইটা শোলা বল সিল্কের সুতা দ্বারা ঝুলিয়ে দেওয়া হয়েছে, দুইটাতে সমানধর্মী চার্জ আছে। সো আমরা জানি যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। সো এই দুইটা বিকর্ষণ করে যে দূরত্বে সেটা বলে দিছে কত? 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার। আর সিল্কের সুতার দৈর্ঘ্য কত বলছে? 80 সেন্টিমিটার। 80 সেন্টিমিটার। আর দুইটা একই বিন্দু থেকে ঝুলন্ত, এই জায়গা থেকে ঝুলন্ত। তারপরে বলছে কি প্রত্যেকটি চার্জ অর্থাৎ এই কিউ ইকুয়াল টু কত হবে সেটাই বের করতে হবে। তো এটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে নরমাল বল আর পিথাগোরাস খাটিয়া। পিথাগোরাস বলতে এই যে এই বরাবর যদি একটা লম্ব টানা দিই, এই জায়গায় যেহেতু সরল রেখা আছে সেহেতু এটা 90 ডিগ্রি, এখানে একটা থিটা কোণ উৎপন্ন হয়। এটা জানা আছে, সো এই থিটা কোণটা আমরা বের করে ফেলতে পারবো। দেন বের করে ফেলতে পারি, অথবা লামির উপপাদ্য দিয়ে বের করে ফেলতে পারি। তো আমরা নরমাল দুইটা নিয়মই দেখবনি। সো প্রথম পদ্ধতি এরকম যে খেয়াল করো, জাস্ট এই জায়গাটুকুর কথা চিন্তা করো। এই জায়গাটুকুকে আমি আরেকবার আঁকতেছি ভালো মতো। এটা হচ্ছে সেই সিল্কের সুতা, এখানে আছে সেই শোলা বল যার নিচের দিকে ওজন হচ্ছে mg। m ইকুয়াল টু এখানে 1 গ্রাম, ওটা পরে লিখতেছি। আর জিতে ওলা নিচের দিকে কাজ করে। সো এই দিকে একটা ফোর্স কাজ করতেছে F, এই যে একটা আর একটাকে বিকর্ষণ করতেছে। এই বলটাকে বাইরের দিকে বিকর্ষণ করছে, আবার এই বলটাকে বাইরের দিকে বিকর্ষণ করতেছে। সো এদিকে একটা F বলও কাজ করতেছে। সো এখানে আমি জড় খিচুড়ি বানাতে চাই না, এখানে খেয়াল করো যে F বল এদিকে, আর এইদিকে একটা বল আছে সেটা হচ্ছে T। তো খেয়াল করো এই তিনটা বল কিন্তু অনিয়মিত আকারে আছে, অর্থাৎ একটা বল এইদিকে, এই দুইটা কিন্তু সুন্দর ছিল, একটা আর একটা 90 ডিগ্রিতে ছিল, হিসাবে কোনো ঝামেলা ছিল না। ঝামেলা লাগাইতেছে এই বলটা। সো এই বলটার উপাংশ বের করে ফেলবো, এই একটা উপাংশ, আর এই বরাবর আর একটা উপাংশ বের করে ফেলবো। তো দেখি এই থিটার মানটা লাগবে। এটা টোটালটা 4 সেন্টিমিটার, তাহলে এই জায়গাটুকু কত হবে? 2 সেন্টিমিটার। তাহলে এরকম একটা ত্রিভুজ হয় না, যার এটা হচ্ছে 80 সেন্টিমিটার, এটা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এই মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু হবে, যদি cos থিটা নিই তাহলে কবরে ভূত আছে, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। অর্থাৎ থিটা কোণের সংলগ্ন যেটা থাকবে সেটা হবে ভূমি, আর অতিভুজ হচ্ছে 90 ডিগ্রি বিপরীতে যেটা থাকবে। সো যদি দেখি cos থিটা ইকুয়াল টু আছে, কবরে ভূত আছে, ভূমি হচ্ছে 2, অতিভুজ হচ্ছে 80, 2 ডিভাইডেড বাই 80। সো এটা ক্যালকুলেট করলে আসবে থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 2 ডিভাইডেড বাই 80। সো এটা ক্যালকুলেট করলে আসে 88.56 ডিগ্রি, 88.56 ডিগ্রি। তাহলে থিটার মান পেয়ে গেছি। এটা হচ্ছে 88.56। তাহলে এই টি বলটাকে একটা অনুভূমিক উপাংশ নেব, একটা উল্লম্ব উপাংশ নেব। সো অনুভূমিক উপাংশটা কত হবে? এই বরাবর অনুভূমিক উপাংশ এটা হবে টি cos, জায়গা যেহেতু কম সেহেতু জাস্ট থিটা হিসাবে লিখলাম, পরে থিটার মানটা এটা বসাবো নি। আর এই উল্লম্ব বরাবর উপাংশ হবে টি sin থিটা। আই হোপ ভেক্টর চ্যাপ্টারের উপাংশ জিনিসটা ভালো মতো দেখে আসছো, এখানে সেটা ভালো মতো কাজে দিবে।
তো খেয়াল করো যে এই ছোলা বলটা ডানও যাচ্ছে না, বামও যাচ্ছে না, উপরেও যাচ্ছে না, নিচেও যাচ্ছে না। তার মানে কি এটা এক জায়গাতে স্থির আছে। অর্থাৎ এই যে এফ বলটা বাইরের দিকে কাজ করছে আর ভিতরের দিকে যে টি বলের উপাংশটা কাজ করতেছে, অর্থাৎ এফ ইকুয়াল টু টি কস থিটা আমি লিখতে পারি যে এফ ইকুয়াল টু টি কস থিটা। আবার খেয়াল করো যে নিচের দিকে এম জি কাজ করছে, উপরের দিকে কি কাজ করতেছে টি সাইন থিটা। এই বলটা কিন্তু তখন আর নাই, এই বলটা কিন্তু অলরেডি ভেঙে ফেলছি আমরা। এই বলটা ভেঙে এই টি সাইন থিটা টি কস থিটা আনছি, অর্থাৎ এই বলটা নাই, জাস্ট বল আছে এফ এম জি টি কস থিটা টি সাইন থিটা। তাহলে খেয়াল করো আমি আবার লিখতে পারি যে এম জি ইকুয়াল টু টি সাইন থিটা। ঠিক আছে, তাহলে এখন আমরা কি বের করব? আমরা আলটিমেটলি এফ টাকে বের করব। কেন বের করব একটু পরে বুঝতে পারবো। যে এটা হচ্ছে 1 নং ইকুয়েশন, এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। তাহলে আমরা যদি 2 ভাগ 1 করি তাহলে কি পাই? টি সাইন থিটা, এই যে এটা টি সাইন থিটা ডিভাইডেড বাই টি কস থিটা, আর এ পাশে পাই mg ডিভাইডেড বাই f, mg ডিভাইডেড বাই f। টি টি কাটাকাটি যায়, sin থিটা বাই cos থিটা tan থিটা ইকুয়াল টু mg f। তাহলে f টাকে এখানে নিয়ে আসলে tan থিটাটা নিচে চলে যায়, বা f ইকুয়াল টু mg ডিভাইডেড বাই tan থিটা ছিল। mg কত? m হচ্ছে 1 গ্রাম, এই যে এখানে দেওয়া আছে 1 গ্রাম। গ্রামকে কেজিতে নিতে হবে অবশ্যই। 10 টু দি পাওয়ার -3 ইনটু g হচ্ছে 9.8 ডিভাইডেড বাই tan থিটা। থিটার মান কত? 88.56। সো এটা ক্যালকুলেট করলে আসবে 2.46 ইনটু 10 টু দি পাওয়ার -4, 2.46 ইনটু 10 টু দি পাওয়ার -4 নিউটন। তাহলে কত পাইলাম? F ইকুয়াল টু পাইলাম 2.46 ইনটু 10 টু দি পাওয়ার -4 নিউটন। আর দুইটা সোলার বল একই পরিমাণ আধানে আহিত ছিল, সো একটা যদি কিউ হয় আর একটাও কিউ হবে, তাহলে আমরা বলতে পারি যে F ইকুয়াল টু 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু কিউ ইনটু কিউ ডিভাইডেড বাই দুইটার মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব কত ছিল? 4 সেন্টিমিটার। সেটাকে যদি মিটারে নিতে চাই তাহলে 100 দিয়ে ভাগ, অর্থাৎ 0.04 তার উপর স্কয়ার। আর F ইকুয়াল টু কত পাইছি? এই যে এটা 2.46 ইনটু 10 টু দি পাওয়ার -4। সো এখান থেকে কিউ যদি ক্যালকুলেট করি তাহলে আসে 6.61 ইনটু 10 টু দি পাওয়ার -9, 6.61 ইনটু 10 টু দি পাওয়ার -9 কুলম্ব। সো দুইটার ভিতরে এই পরিমাণ চার্জটা উপস্থিত ছিল। आंसर। তো খেয়াল করো এই প্রশ্নে জাস্ট ট্রিকি পার্ট কোনটা? ট্রিকি পার্ট হইতেছে এই উপাংশতে যে ভাগ করতে হবে এটা বোঝা। তো এটা অ্যাকচুয়ালি প্রথমবার দেখলে কিন্তু কমপ্লিকেটেড লাগবে, প্রথমবার এটা যে কারণে কমপ্লিকেটেড লাগবে, সে যতই মেধাবী হোক না কেন। কিন্তু যখন তুমি এটা এই ম্যাথটা 2-3 বার করবা, আবার এই টাইপের আরো অনেক ম্যাথ আছে, ওই ম্যাথগুলো যখন তুমি সলভ করবা, ইসহাক স্যারের বইও আছে, আবার যদি অন্য কোনো বই ফলো করো সেই বইও আই হোপ পাবা। সো যদি এরকম কয়েকটা ম্যাথ সলভ করো তাহলে দেখবে এগুলো অনেক ইজি লাগবে, আমার টাফ কিছুই না এগুলাতে। তো দেখি এটা লামির উপপাদ্য দিয়ে সলভ করার চেষ্টা করি। তো এখানে চিত্রটা আরেকবার যদি আঁকি তাহলে এই সিল্কের সুতা। আচ্ছা, এখানে সিল্কের সুতা ইউজ করার উদ্দেশ্য হচ্ছে যাতে চার্জগুলো সুতা দিয়ে আবার পরিবাহিত না হয়, সিল্কের সুতা দিয়ে চার্জ পরিবাহিত হতে পারে না, তার জন্য এখানে সিল্কের সুতা ইউজ করা হয়েছে। দুইটা শোলা বল পরস্পর থেকে 4 সেন্টিমিটার দূরত্বে ছিল, আর এটা নিচের দিকে কাজ করতেছে mg। তুমি চাইলে এটা দিয়ে হিসাব করতে পারো, যেহেতু দুইটাতে সমধর্মী সমপরিমাণ চার্জ আছে, সেহেতু তুমি এটা দিয়ে ধরে করলেও হবে, এটা ধরে করলেও হবে, একটা ধরে করলেই হবে। আর এইদিকে বাইরের দিকে বল কাজ করছিল f, এ বরাবর একটা ছিল t, নিচের দিকে mg। ঠিক আছে, আর এই বরাবর কিন্তু কোনো বল নাই অ্যাকচুয়ালি, এই বরাবর বল আছে যখন আমরা টিটাকে ভাঙবো তখন একটা উলম্ব উপাংশ পাবো আর একটা অনুভূমিক উপাংশ পাবো, বাট যদি না ভাঙি তাহলে এরকম থাকবে। আর লামির উপপাদ্য দিয়ে এটাকে না ভেঙে আমরা অ্যান্সার বের করে ফেলতে পারবো, শুধুমাত্র আমাদেরকে এই থিটাটা বের করে ফেলতে হবে। সেই থিটাটা কত হবে? এই বরাবর যদি একটা লম্ব কল্পনা করি তাহলে এই জায়গাটুকু হয়ে যায় 0.2 সেন্টিমিটার। যেহেতু এটা ছিল 80 সেন্টিমিটার, সো সেন্টিমিটার সেন্টিমিটার দুইটা কাটাকাটি যায়, সেন্টিমিটারে হিসাব করে এখানে থিটাটাকে বের করে ফেলতে পারবো। তাহলে দেখি cos থিটা ইকুয়াল টু, একটু আগে তো দেখলাম কবরে ভূত আছে 2 ডিভাইডেড বাই 80, সো এখান থেকে থিটা ইকুয়াল টু আছে cos ইনভার্স 2 ডিভাইডেড বাই 80, সো এটা ক্যালকুলেট করলে আসবে 88.56 ডিগ্রি সম্ভবত। ঠিক আছে, তাহলে লামির উপপাদ্য কি বলে?
লামির উপপাদ্য বলে এটাকে যদি আরেকটি স্পষ্টভাবে আঁকি তাহলে এরকম এরকম এরকম, নিচের দিকে mg, এদিকে f, এদিকে t। তো লামির উপপাদ্য বলে যে কোন একটা সিঙ্গেল পয়েন্টে, এই ক্ষেত্রে এই 16 বলটা সিঙ্গেল পয়েন্টে যদি তিনটা বল সাম্যাবস্থা সৃষ্টি করে, সাম্যাবস্থা মানে কোনো দিকে যাচ্ছে না, ও যেখানে ছিল সেখানে আছে, অর্থাৎ ওর ত্বরণ বা বেগ সবই শূন্য, ওর ত্বরণ শূন্য আর কি। যেহেতু সাম্যাবস্থা সৃষ্টি করছে সেহেতু এখানে আমরা লামির উপপাদ্য খাটাতে পারবো। তো লামির উপপাদ্য বলে যে কোনো একটা বল ডিভাইডেড বাই অপর দুই বলের অর্থাৎ এফ, অপর দুই বলের এ টি আর এম জি এর মধ্যবর্তী কোণের সাইন থিটা। সো অপর দুই বলের সাইন, খেয়াল করো এই জায়গাটুকু হচ্ছে 90 ডিগ্রি, এই জায়গাটুকু থিটা, তাহলে টি আর এম জি এর মধ্যবর্তী কোণ এই টোটালটা হবে সাইন 90 প্লাস থিটা ইকুয়াল টু হবে যে কোনো একটা বল mg নিলাম ডিভাইডেড বাই সাইন অপর দুই বলের মধ্যবর্তী কোণ এই জায়গাটুকু কত, এই টোটালটা 180 ডিগ্রি, থিটাটা মাইনাস করলে এই জায়গাটুকু পেয়ে যাব। তাহলে এই জায়গাটুকু হবে সাইন 180 মাইনাস থিটা ইকুয়াল টু এফ বল কোনটা, এইটা, আর না এফ তো দিছি, কি বাকি থাকলো টিটা। সো টি আর এই দুইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, সো টি ডিভাইডেড বাই সাইন 90 গেল। এখন আমরা কি বের করব, আমাদের লাগবে এফ বলটা। এফ বল কেন লাগবে, কারণ এফ ইকুয়াল টু 9 × 10⁹ ইনটু কিউ, দুইটা যেহেতু সেম সেহেতু কিউ স্কয়ার হিসেবে লিখতে পারি, নিচে ছিল কি দুইটার মধ্যবর্তী দূরত্ব আর। এখানে আরটা দেওয়া আছে 4 সেন্টিমিটার, আর এটা তো কনস্ট্যান্ট জানা কথা, যদি এফ এর মানটা বের করে ফেলতে পারি তাহলে এই কিউ এর মানটা আমরা পেয়ে যাব। তার জন্য আমরা এফটাকে বের করব। তাহলে এখান থেকে আমরা নিলাম f ডিভাইডেড বাই sin থিটা, থিটা বলতে এখানে 90 প্লাস থিটা cos থিটা হিসেবেও লিখতে পারো, ইকুয়াল টু, আমরা কি t জানি, t কিন্তু আরেকভাবে বের করা যায়, বাট এখানে t দরকার নাই, যেহেতু আমাদের m জানা আছে, g জানা আছে, সেহেতু আমরা এই দুইটা সম্পর্ক নিব। m কত ছিল 1 গ্রাম, কেজিতে নিতে গেলে 10⁻³ আর g এর মান হচ্ছে 9.8, নিচে আছে sin 180 মাইনাস থিটা। সো এফটাকে এক পাশে রাখলাম, বাকি সবকে আর এক পাশে পাঠিয়ে দিলাম, তাহলে কত থাকে 1 × 10⁻³ ইনটু 9.8 ডিভাইডেড বাই sin 180 মাইনাস থিটা। থিটার মান কত বের করছি, এই যে 88.56 ইনটু এই sin 90 প্লাস থিটাটা এখানে লিখা যায়। সো sin 90 প্লাস থিটা অথবা cos থিটা হিসেবে লেখা যেত, 90 প্লাস থিটা হচ্ছে 88.56। সো এটা ক্যালকুলেট করলে সেম ভ্যালুই পাবা, 2.46 × 10⁻⁴ ইনটু 10⁻⁴ নিউটন। তাহলে এখন যদি f ইকুয়াল টু 9 × 10⁹ ইনটু q1 ইনটু q2 ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব 4 সেন্টিমিটার অর্থাৎ 0.04, তার উপর স্কয়ার, আর f এর মান কত 2.46 × 10⁻⁴। সো এখান থেকেও কিউটাকে ক্যালকুলেট করলে আসবে 6.61 × 10⁻⁹ কুলম্ব। সো এটা आंसर। তো আমার কাছে না এই লামির উপপাদ্যটাই বেটার মনে হয়, কিন্তু এই ম্যাথের ক্ষেত্রে শুধুমাত্র লামির উপপাদ্য খাটবে। যদি অন্য কোনো ম্যাথের ক্ষেত্রে কল্পনা করি, তো অন্য কোনো ম্যাথে কিন্তু এরকম সবসময় সাম্যাবস্থায় থাকে না, সেক্ষেত্রে উপাংশে ভাগ করে দিয়ে ম্যাথ করাটা বেটার। এখন যদি তুমি একভাবেই করতে চাও যে না আমি যতগুলো ম্যাথ করবো ততগুলো সাধারণ একটা নিয়মে করব, তাহলে তুমি উপাংশ দিয়ে করবা। আর যদি মনে হয় যে না আমি দুইটাই শিখে রাখবো, তখন যেটা দরকার হবে তখন সেটা আমি ইউজ করবো, সো তোমরা দুইটা সেভাবে শিখে রাখতে পারো।